উন্নয়নশীল দেশে, বিশেষ করে বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের মানুষের জন্য প্রবাস একটি স্বপ্ন। একটু উন্নত জীবন বা একটু সচ্ছলতার কথা ভেবে মানুষ নিজের সবকিছু বিক্রি করে পাড়ি দেয় বিদেশে। আত্মীয়, বন্ধু সবাইকে ফেলে একটি কষ্টের, অনেক সময় অমানবিক জীবন বেছে নেয় তারা। আবার কেউ যায় উন্নত শিক্ষা গ্রহণের জন্য অথবা চাকরি নিয়ে। তবে বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের জন্য সেই সংখ্যা হাতে গোনা। বিদেশে যেতে চান এমন সব বাংলাদেশিদের সহায়তার জন্যই গঠন করা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়ের কাজ সম্পর্কে আমাদের অনেক কিছুই অজানা। আমরা জনশক্তি রপ্তানিতে একেবারেই নতুন। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপিন্স, এরা কিন্তু আমাদের চেয়ে প্রায় 30 বছর আগের থেকে এই ক্ষেত্রে জনশক্তি রপ্তানি করতে আসছে। উপনিবেশিক আমলে, পাকিস্তান আমলে বাঙালিদের বলা হতো তারা ঘরকোনা, তারা কেরানির জাত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব দেশকে শাসন করার পরে থেকে আমরা বিদেশি কর্মশক্তি প্রেরণের উদ্যোগ গ্রহণ করতে থাকি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো পরিচালিত হয়। এই ব্যুরোর মাধ্যমেই সরকার বিদেশে কর্মী প্রেরণের সমস্ত কাজ পরিচালনা করে থাকে, আর একে নানাভাবে সহযোগিতা করে থাকে বেসরকারি সংস্থা পায়রা এবং বোয়েসেল। আমাদের এই প্রতিষ্ঠানটি শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান। আমরা মূলত 4টি জায়গাতে কাজ করে থাকি। একটা হচ্ছে বহির্গমন, যারা দেশের বাইরে চাকরি নিয়ে যাচ্ছেন তাদেরকে নিয়ে তাদের কল্যাণে, এবং যে সমস্ত রিক্রুটিং এজেন্ট দেশে বাইরে লোক পাঠাচ্ছে তাদের ব্যবস্থাপনা নিয়ে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে কাজটা আমরা করে থাকি সেটা হচ্ছে দেশে এবং বিদেশের জন্য দক্ষ জনশক্তি তৈরি করা। তো পায়রা তার সদস্যদেরকে নিয়ে এই সেক্টরের জনশক্তি রপ্তানি খাতের এবং রিক্রুটিং এজেন্টদের প্লাস কর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে সরকারের সাথে আলাপ আলোচনা করে, সমস্যার সমাধানের ব্যাপারে সরকারকে সহায়তা করে এবং সরকারের কাছ থেকে সহায়তা নেয়। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 80 লক্ষ লোক বিদেশে অবস্থান করতেছে। বাংলাদেশে প্রায় 11 বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ডে জমা আছে, যার কারণে বিশ্ব মন্দা থাকলেও আমাদের বাংলাদেশে এই প্রভাবটা কিন্তু পড়ে নেই। 1976 সালে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রতিষ্ঠিত হয়। সৃষ্টি লগ্ন থেকে এই প্রতিষ্ঠানটি প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও কল্যাণমূলক সেবা প্রদানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা পালন করে আসছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো যে সমস্ত কার্যক্রম পরিচালনা করে তা হল দেশ ও বিদেশের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক পেশায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, প্রশিক্ষণ ব্যবস্থা উন্নয়নের জন্য নতুন কর্মসূচি গ্রহণ, বৈদেশিক কর্মসংস্থান ব্যবস্থাপনা ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণমূলক কার্যক্রম, কর্মপ্রার্থীদের কম্পিউটার ডাটাবেজে তালিকাভুক্তি, শ্রম বাজার তথ্যাবলী সংগ্রহ ও গবেষণামূলক কার্যক্রম সম্পাদনা, রিক্রুটিং এজেন্সির কার্যক্রম নিয়ন্ত্রণ, অভিবাসী কর্মীদের স্বার্থ সংরক্ষণে কার্যক্রম গ্রহণ, দেশের অভ্যন্তরে বিভিন্ন শিল্প কারখানায় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে শিক্ষানবিশ ও ইনপ্ল্যান্ট প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন। সর্বশেষ আমরা যে সফটওয়্যারটা ডেভেলপ করেছি, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা প্রত্যেকটা বিদেশগামী কর্মীকে একটা কার্ড দিচ্ছি। এই কার্ডে তার যে তথ্যগুলো থাকবে, তার ব্যক্তিগত তথ্য, পাসপোর্ট সংক্রান্ত তথ্য, ভিসা সংক্রান্ত তথ্য, এবং তিনি যে দেশে চাকরি নিয়ে যাচ্ছেন সে দেশের কোম্পানির নাম,
তার চাকরির শর্তাবলী কী কী হবে, কত টাকা বেতন পাবেন, থাকা খাওয়া পাবেন কি না, এয়ার টিকিটের কী হবে, এসব কিছু কিন্তু এই কার্ডটাতে বলা থাকবে। এবং এই কার্ডটা নিয়ে যখন আপনি বিমানবন্দরে যাবেন, ওখানে কিন্তু আপনার আঙ্গুলের ছাপ, যেটা আমরা আপনার কাছ থেকে আগে নিয়েছি, এই ছাপটা ওখানে পরীক্ষা করা হবে, যাতে একজনের কার্ড নিয়ে আরেকজন যেতে না পারেন, একজনের পাসপোর্ট নিয়ে, যেটা আমাদের জন্য বহুল প্রচলিত ছিল গলা কাটা পাসপোর্ট। এক্ষেত্রে কিন্তু এটা একেবারেই আমরা রোধ করতে সক্ষম হব। জনশক্তি রপ্তানি খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সরকারি হিসেব মতে 1976 সালে পৃথিবীর বিভিন্ন দেশে কাজের সন্ধানে যায় 6,087 জন বাংলাদেশি, আর তখন আয় হয়েছিল $23.71 মিলিয়ন। এরপর 1989 সালে হাজারের কোটা ছাড়িয়ে লাখে উন্নীত হয়, অর্থাৎ বিদেশে শ্রমিক পাঠানো হয় 1,01,724 জন, আয় হয় $757.84 মিলিয়ন। তখন থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। জাতীয় কোনো দুর্যোগ দুর্বিপাক ছাড়া প্রতি বছর বেশিরভাগ ক্ষেত্রেই এই সংখ্যা বেড়েছে। রেমিটেন্স আয় মিলিয়নের কোটা ছাড়িয়ে বিলিয়নে গিয়ে দাঁড়িয়েছে। 2006 সালে শ্রমিক পাঠানো হয় 3,81,516 জন, রেমিটেন্স আসে $5.48 বিলিয়ন। 2007 সালে পাঠানো হয় 8,32,609 জন, রেমিটেন্স আসে $6.57 বিলিয়ন। 2008 সালে শ্রমিক পাঠানো হয় 8,75,055 জন, রেমিটেন্স আয় হয় $8.98 বিলিয়ন। 2009 সালে পাঠানো হয় 4,75,278 জন, রেমিটেন্স আসে $10.72 বিলিয়ন। 2010-এর অগস্ট পর্যন্ত শ্রমিক পাঠানো হয় 2,62,956 জন, রেমিটেন্স আসে $6.30 বিলিয়ন। বর্তমান বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও 2009 সাল থেকে এ পর্যন্ত জনশক্তি রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং রেমিটেন্স আয় সর্বকালে সব রেকর্ড ভঙ্গ করেছে। এখন সর্বকালে সর্ববৃহৎ বৈদেশিক রিজার্ভ বাংলাদেশে এখন হচ্ছে। এই রিজার্ভের মেইন চালিকা শক্তি হচ্ছে রেমিটেন্স। রেকর্ড রেমিটেন্স যুক্ত হয়ে নভেম্বর 2009-এর শেষ নাগাদ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $1,042,57 যা আগে কখনো কোনো সরকারের আমলে হয়নি। বর্তমান সরকারের সময় 2009 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত রেমিটেন্সের চিত্রটা এরকম। সেপ্টেম্বর মাসে $88,76,00,000, অক্টোবর মাসে $91,12,00,000, নভেম্বর মাসে $105,35,00,000, ডিসেম্বর মাসে $87,08,00,000, যা যে কোনো বছরের মধ্যে সর্বোচ্চ। বৈশ্বিক মন্দা, বিশ্ব জলবায়ু পরিবর্তন আর বহির্বিশ্বের রাজনৈতিক অস্থিতিশীলতা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে জানুয়ারি 2009 থেকে অগস্ট 2010 পর্যন্ত 20 মাসে 7,38,234 জন চাকরি নিয়ে বিদেশে গমন করেছে। রোমানিয়া, লিবিয়া, অস্ট্রেলিয়া, আলজেরিয়া, আজারবাইজান, বোতসোয়ানা, ইরাক, অ্যাঙ্গোলা ও দক্ষিণ আফ্রিকায় নতুন নতুন শ্রম বাজারের দ্বার উন্মোচন হয়েছে। তৃতীয় একটা বাজার আমরা বিকল্প হিসাবে খোঁজার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে ইউরোপ, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। নতুন নতুন শ্রম বাজার তৈরি করতে সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। নতুন নতুন কিছু শ্রম বাজার খোলার চেষ্টা করতেছি। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লিবিয়া এবং ইরাক। লিবিয়াতে একটা সমস্যা আমাদের ছিল, আমাদের মাননীয় মন্ত্রী লিবিয়া সফরের পরে সমঝোতা হয়েছে, সুতরাং এক্ষেত্রে লিবিয়ার শ্রমবাজার এখন আমরা নিশ্চিতভাবে বলবো যে স্টেবল। বর্তমান সরকার অভিবাসী ব্যয় কমানো সহ অভিবাসী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও কল্যাণে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা ও প্রবাসী কল্যাণ সমিতি গঠনের উদ্যোগ নিয়েছে এবং এ লক্ষ্যে কাজও শুরু হয়েছে। বাংলাদেশে এখন রেমিটেন্সের পরিমাণ অতীতে যে কোনো রেকর্ডকে ছাড়িয়ে গেছে, তাই এই মন্ত্রণালয়ের দায়িত্ব বাড়ছে দিন দিন। সৌদি আরব, দাম্মাম ও মদিনায় এবং মালয়েশিয়ার পেনাংয়ে আরও নতুন 3টি শ্রম উইং খোলা হয়েছে। এছাড়া ইতালি, জাপান, জর্ডান, সুদান ও ইরাকে নতুন শ্রম উইং খোলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তাছাড়াও ইরাকের জন্য নতুন কাউন্সিলর নিয়োগ দেওয়ার কাজটিও শেষ হয়েছে। আশা করতেছি ইরাকের এই যে বিশাল পুনর্গঠন,
বিশাল শ্রমবাজার, এখানে বাংলাদেশ একটি ক্ষেত্র তৈরি করে নেবে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও অভিবাসন সেবার প্রতিটি স্তরে সরকারের ই-গভর্নেন্স কার্যক্রম বাস্তবায়নে, বিদেশে কর্মী নিয়োগ কার্যক্রমে মধ্যস্বত্বভোগী বিলোপ ও ডাটা ব্যাংক থেকে সরাসরি কর্মী নিয়োগ সুবিধা প্রদান, দালালদের প্রতারণা রোধ ও দেশের সকল অঞ্চলের কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় নিয়ে মূলত 10টি কাজ বাস্তবায়ন করছে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং বাইরা অফিসে কম্পিউটারের মাধ্যমে চাকরি প্রার্থীদের তালিকা করা হচ্ছে। বিদেশে কর্মসংস্থানে ইচ্ছুক ব্যক্তির তথ্য বিএমইটি ও রিক্রুটিং এজেন্সি কম্পিউটারের মাধ্যমে সহজেই জানতে পারছে। বৈদেশিক কর্মসংস্থানে নিয়োগের জন্য রিক্রুটিং পারমিশন ও বহির্গমন ক্লিয়ারেন্স কম্পিউটারের মাধ্যমে দ্রুত ও সহজে সম্পাদিত হচ্ছে। রিক্রুটিং এজেন্ট ও কর্মীর মাঝে মধ্যস্বত্বভোগী বিলোপ হচ্ছে। বিদেশে লোক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও সুশৃঙ্খলতা প্রতিষ্ঠিত হচ্ছে। পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে বিদেশ গমন রোধ হচ্ছে। সরকারি যে রাজস্বগুলো ছিল, এখানেও একটা দুর্নীতির আশঙ্কা থেকে যেত, এবং এই স্মার্ট কার্ডের কারণে আমাদের এই দুর্নীতির আশঙ্কাটা আর থাকবে না। বিমানবন্দরে বিদেশগামী কর্মীদের কার্ড রিডারের সাহায্যে তাৎক্ষণিক ছাড়পত্র পরীক্ষা করে জাল বহির্গমন ছাড়পত্রে বিদেশ গমন রোধ করা হচ্ছে। বিমানবন্দরে যাওয়ার পরে আপনার যখন আঙ্গুলের ছাপটা পরীক্ষা করা হবে, এরপরে কার্ডটা যখন পাঞ্চ করা হবে, অটোমেটিক্যালি কিন্তু আপনার এম্বার্কেশন কার্ড বেরিয়ে আসবে, যেটা আগে আমরা পূরণ করতে কষ্ট হতো। এই কার্ডটা বেরিয়ে আসার পরে শুধুমাত্র আপনি ওই কার্ডটাতে স্বাক্ষর অথবা টিপসই করবেন। জাল বহির্গমন ছাড়পত্র শনাক্ত করা সম্ভব হচ্ছে। চাকরি প্রার্থীদের বৈধভাবে বিদেশ গমন নিশ্চিত হচ্ছে। বিএমইটির ওয়েবসাইটের মাধ্যমে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা হয়েছে। বিদেশে অবস্থানরত সকল কর্মীদের সহায়তার জন্য বিএমইটি কর্তৃপক্ষ ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল নামে একটি তহবিল গঠন করেছে, যার মাধ্যমে ওয়েজ আর্নার্সের কল্যাণার্থে বিভিন্ন সেবা প্রদান করে থাকে। বিদেশে মৃত বাংলাদেশি কর্মীদের লাশ দেশে ফেরত আনায়ন সংশ্লিষ্ট দেশে দাফনে সহযোগিতা প্রদান। বিদেশে মৃত বাংলাদেশি কর্মীদের লাশ দেশে আনায়নের পর লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ 35,000 টাকা করে মৃতের ওয়ারিশকে আর্থিক সাহায্য প্রদান। বিদেশে মৃত্যুবরণকারী বাংলাদেশি কর্মীদের মৃত্যুজনিত ক্ষতিপূরণ, ইন্স্যুরেন্স ও বকেয়া বেতন আদায় এবং বিতরণ। নিয়োগকর্তা হতে ক্ষতিপূরণ আদায় সম্ভব না হলে ওয়েজ আর্নার কল্যাণ তহবিল থেকে মৃতের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক অনুদান। আমরা আগে দিতাম মৃত্যুর জন্য 20,000 টাকা, সেই টাকার অঙ্কটা আমরা বাড়িয়ে এখন আমরা 35,000 টাকা করেছি। যিনি মারা গেছেন তার ডেথ সার্টিফিকেট সহ পাসপোর্ট এবং অন্যান্য, যেমন ইভেন কি যে ফেরত আনলো তার কাগজপত্র সহ জমা করলে কম্পেনসেশন হিসেবে আমরা আগে দিতাম 1 লক্ষ টাকা, এখন এই টাকাটা আমরা 2 লক্ষ টাকা করেছি। এতে তার ফ্যামিলির সুবিধা হচ্ছে এবং লাশটাও ঠিকমতো বাড়িতে গিয়ে তার নিজ কবরস্থানে অন্তত লাশটাকে দাফন করা সম্ভব হচ্ছে। বিদেশগামী কর্মীগণ যে দেশে গমন করবেন সে দেশের সামগ্রিক প্রেক্ষাপট বিষয়ে ব্রিফিং প্রদান। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে কর্মীদের নিরাপদে বিদেশ গমন ও প্রত্যাবর্তনে সহায়তা প্রদান। বিদেশের বিভিন্ন জেলে আটক, অসুস্থ ও নিখোঁজ কর্মীদের দেশে ফেরত আনায়নের সহযোগিতা প্রদান। প্রবাসী কর্মীদের পরামর্শ গ্রহণের মাধ্যমে জনশক্তি ব্যুরো কর্তৃক সেবার মান উন্নয়নে ব্যবস্থা গ্রহণ। এইসব কার্যাদি ছাড়াও বৈদেশিক কর্মসংস্থানে গমনকারী কর্মীরা যে কোনো প্রতারণা বা দেশে ও বিদেশে সমস্যার সম্মুখীন হলে ইন্টারনেটের মাধ্যমে বিএমইটিতে অভিযোগ দাখিল করতে পারেন। কিভাবে আবেদন করতে হবে, আবেদনের সাথে কি কি কাগজপত্র দিতে হবে, এই যে আমাদের ইমেল সেবা কি কি আছে, ই সেবা কি কি আছে, আমরা একটা পুস্তক আকারে এটা এখন জনগণের মাঝে প্রচার করেছি। অভিযোগ দাখিলের জন্য www.obhijogbmet.org.bd এই ঠিকানা ব্যবহার করতে পারেন। বিদেশে গিয়ে চাকরি করতে চাইলে বা কোনো ছাত্রছাত্রী বিদেশে গিয়ে পড়ালেখা করতে চাইলে তার যাবতীয় ব্যবস্থা করা এবং আমাদের সবচেয়ে স্পর্শকাতর নারী শ্রমিকদের কাজের পরিবেশ তৈরি এবং জানমালের যাবতীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে এই মন্ত্রণালয়ের দায়িত্বে। এই যে নারী শ্রমিকরা বিদেশে গিয়ে হঠাৎ করে নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারতো না, অথবা যে সমস্ত যন্ত্রপাতি, ওয়াশিং মেশিন, ওভেন অথবা রান্নার অন্যান্য সামগ্রী
এগুলার ব্যবহার সম্পর্কে তাদের জানা থাকতো না। আমরা এক্ষেত্রে তাদের জন্য 21 দিনের একটা ট্রেনিং বাধ্যতামূলক করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। তার একটি হলো যে বিদেশে কর্মী গমন খরচ অনেক বেশি, এটাকে কমিয়ে আনতে হবে। আমরা দক্ষ কর্মী তৈরি করব, বিদেশের চাহিদা মোতাবেক ভ্যালু এডিশন হবে, তারা কম টাকায় যেতে পারবে, আমাদের ইমেজ বৃদ্ধি পাবে এবং সাথে সাথে রিমিটেন্স বৃদ্ধি পাবে। পত্রিকায় বিজ্ঞাপন দেখে কিংবা দালালদের মাধ্যমে আমাদের দেশের সাধারণ জনগণ তাদের বহু কষ্টার্জিত টাকাগুলো এজেন্সিগুলোতে দিয়ে তাদের স্বপ্নের দেশে যাওয়ার জন্য দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর এজেন্সিগুলোতে ঘুরে ঘুরে তাদের স্বপ্নের দেশের স্বপ্নের ভিসা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। যখন মেন পাওয়ারে আমাদেরকে গেছিলাম, ওখানে বলতেছে যে এরকম কোনো ডকুমেন্ট নাই, আপনাদের এরকম সব কিছুই ফল। তখন থেকে আমি ধরতে পারি যে সে আমাদের সাথে চিট করছে। আমাদের সাথে যে এই চিট করা হলো, এই আপনার ভিসার ফটোকপি দেওয়া হলো, যে ভিসার ফটোকপিটা আমরা দেখলাম যে ওইখানে ফল্ট সবই আপনার 2 নাম্বার করা হলো। তখন ও শুনি যে উনি নাই, অফিসে নাই। 2007 সালে একটা লোক থেকে অনেকগুলি টাকা নিছে, ওই মামলা সে এখন জেলে আছে। এত ঝক্কি ঝামেলা উতরিয়ে যে শ্রমিকরা যাচ্ছে, তারাও বিদেশে গিয়ে এজেন্সিগুলোর প্রতারণার ফাঁদে পড়ে পুরো পরিবারকে অথই সাগরে ভাসিয়ে দিয়ে বিদেশের মাটিতে চরম মানবেতর জীবনযাপন করতে হয়েছিল। 11 মাস আমার এইভাবে ব্রিজের নিচে ফেলাই রাখছে, দেখার কোনো মালিক নাই। চাকরি তো নাই, আটকায় রাখে একটা ঘরের মধ্যে, জঙ্গলবাড়ি, মশা, কীটনাশক, প্রচুর সাপ টাপ থাকে, সেইখানে আমাদের আটকায় রাখছে। বাংলাদেশ থেকে আসার সময় আমাদের বলছে অনেক কিছু ফ্রি পাবি, তবে এই দেশ আসি মাইটা ফ্রি পাইছে, কিন্তু এছাড়া কিছু ফ্রি পাই নাই। বৃদ্ধ মা বাবা সে টাকা দিয়ে হয়তো অসুস্থ করে খাবে, শেষ বয়সে তো সুখ শান্তি পাবে, কিন্তু নদীর পরিহাস এই মানুষ এসে লক্ষ লক্ষ শ্রমিক আমরা বেকার। এবং আজরাইলখানা নামে একটা জায়গা আছে, সেখানে আমাদের অমানবিক নির্যাতন হয়। এবং এর দুঃখের কথা কি বলবো, সেখানে এমন এমন লোক আছে যে ন্যাংটা করে 4-5 জন এদের ক্যাডার বাহিনী আছে, এরা গরম রডের সেকা দেয়। নানা রকম সচেতনতামূলক বিজ্ঞাপন বা প্রচারণার পরেও কেন প্রতারিত হন সাধারণ সহজ সরল মানুষগুলো? তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রতারক চক্র নতুন নতুন নানা পন্থা ব্যবহার করে তরুণ সমাজকে প্রতারিত করত, আর টাকা লেনদেনের মধ্যে কোনো কাগজপত্র না থাকায় কোনো আইনি সহায়তা পায় না তারা। দেখা গেছে 500 শ্রমিক নিয়োগের উল্লেখ থাকলেও তার বিপরীতে কমপক্ষে 700 জন লোকের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। আমাদের লোক প্রয়োজন 40 জন, কিন্তু আলটিমেটলি দেখা গেল দালাল 50 জনের কাছ থেকে টাকা নিয়ে ফেলছে, 40 জনের টাকা অ্যাডভান্স নিয়ে ফেলছে, অথচ অ্যাডভান্স টাকা নেওয়ার নিয়ম নেই। বাড়তি 200 শ্রমিক সরকারের চোখ ফাঁকি দিয়ে কাস্টমস, ইমিগ্রেশন সহ সরকারি এক শ্রেণীর অসাধু চক্রের সহযোগিতায় বিদেশে চলে গিয়েছিল। এতে দেখা যায় 500 জন লোক বৈধভাবে বিদেশে অবস্থান করতে পারলেও বাকিদের থাকতে হয়েছিল অবৈধভাবে। খুবই আমাদের কষ্টের কথা কেউ দেখে না। আমরা 3 লাখ টাকা দিয়ে আসছি, আমরা কেন এত কষ্ট ভোগ করবো? আমাদের কাজের কথা 10 মাস ধরে আমাদের ঘুরাইছে। বেশিরভাগ ক্ষেত্রেই গ্রামের সহজ সরল অশিক্ষিত লোকদেরকে ট্যুরিস্ট ভিসায় অথবা ওয়ার্ক পারমিট বিহীন ভিসায় বিদেশে পাঠানোর কারণে একটি নির্দিষ্ট সময় পরে তারা ওইসব দেশে অবৈধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে তারাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বন্দী হয় এবং সবকিছু হারিয়ে নিঃস্ব হাতে দেশে ফিরে আসতে হয়। যদি আমি সত্যটা বলি, আমার সেই অবশ সন্তান হয়তো অনেক কষ্ট পাবে। কেন আজকে আমাদের এই অবস্থা? কি অন্যায় আমাদের! বাবা আমার মাস্টার, স্কুলে যাইয়া 11 মাস পর্যন্ত কিভাবে ক্লাস করতে পারে না। আমাদের একেবারে গ্রামের সাধারণ মানুষদের কাছে খুবই পরিষ্কার হওয়া দরকার। আমি সবার কাছেই বিনীত অনুরোধ রাখবো, কোনোভাবেই কর্মসংস্থান ব্যুরোর ক্লিয়ারেন্স ছাড়া, দ্যাট ইজ যিনি কর্মসংস্থান ব্যুরো থেকে স্মার্ট কার্ডটি পাবেন না, তার বিদেশে অভিবাসন কোনোভাবেই নিরাপদ না। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে 2009 সালে 7টি এবং 2010 সালের অগস্ট মাস পর্যন্ত 23টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়। বিদেশ থেকে প্রতারিত হয়ে দেশে ফেরত এসেছেন এমন শ্রমিকদের অভিযোগ প্রমাণের ভিত্তিতে
রিক্রুটিং এজেন্সির কাছ থেকে এই মন্ত্রণালয় 3,45,78,000 টাকা আদায় করে অভিযোগকারীদেরকে প্রদান করে।